এই প্রশ্নটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসতে পারে, ডিসকাস দ্য থিম অফ লন্ডন 1802, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট লন্ডন 1802, লন্ডন 1802 যে কোনো প্রশ্ন আসলে তুমি লিখতে পারবে অ্যাটলিস্ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাইকিং ফিগার অফ দ্য রোমান্টিক এজ। আমি ইন্ট্রোডাকশন পড়াবো না, ইন্ট্রোডাকশন তোমরা পারবা, ঠিক আছে। আসলে লন্ডন 1802 এর কি ইনফরমেশন থেকে? London 1802 is a poem by the English romantic poet William Wordsworth. In the poem, Wordsworth castigates the English peoples. সেই ইংলিশ পিপলসদেরকে কি করেছে? খোঁচা মেরেছে, বা খোঁচা মেরে বলেছে যে অ্যাজ স্ট্যাগনেন্ট অ্যান্ড সেলফিশ, ঠিক আছে। অ্যান্ড ইউলোজাইজ 17th century's poet এবং রিমেম্বারস, এখানে ইউলোজাইজের জায়গায় আমরা রিমেম্বার লিখবো। And remembers 17th century poet John Milton. The poem was composed in 1802 and published for the first time in 1807. So এই কবিতাটা আমাদের কবে লেখা হয়েছে, কত সালে এটা পাবলিশড হয়েছে, কে লিখেছে, এই লেখাটার কারণ কি? কারণ সে ইংলিশ পিপলদেরকে ছোট করে, খাটো করে বলেছে স্ট্যাগনেন্ট বা জলাবদ্ধ এবং সেলফিশ, ঠিক আছে। জলাবদ্ধ মানুষের মতো, সেলফিশ মানুষরা কিরকম হয়? জলাবদ্ধ, একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকে, নিজের চিন্তায় আবদ্ধ হয়ে থাকে। and remembers 17th century poet জন মিল্টন, এবং জন মিল্টনের কথা সে স্মরণ করছে at the very beginning of the poem. ওকে, from of the poem, এই পোয়েমটা দেখতে কিরকমের? The poem is written in the term of Italian sonnet, Petrarchan sonnet. Okay, the Italian sonnet is divided into two sections. The first section consists of the first 8 lines and is called octave, and in the octave subject matter of the poem is introduced. As usual কি হয়, ফার্স্টে 6 লাইন থাকে অন্যান্য সনেটে, কিন্তু ইটালিয়ান সনেটে কি হয়, ফার্স্টে 8 লাইন থাকে, ঠিক আছে। In the octave the subject matter of the poem is introduced. এই অক্টেভে কি সাবজেক্ট, আমি কিন্তু মারাত্মকভাবে পচাবো যদি আমি তোমাদেরকে অক্টেভে কি প্রকাশ করছে এটা যদি তোমরা না বলতে পারো। Oh no, bad color. Oh no, এটা তো হাইলাইটার না, সরি। In the octave the subject matter of the poem is introduced. তার মানে প্রথম অংশে অথবা প্রথম 8 লাইনে কি প্রকাশ করেছে? সাবজেক্ট ম্যাটার বা রাইটিং এর বিষয়বস্তু কি, রাইটিংটা কি নিয়ে লেখা হচ্ছে, রাইটিংটা পারপোজ কি, সেই জিনিসটা সে কি করেছে? ইলুসিডেট করেছে। The second section consists of the 6 lines and is called sestet. The sestet the decision is made. এই সেস্টেটে কি সলিউশন দেয়, ডিসিশন দেয় রাইটার, যে রাইটারের যে সাবজেক্ট ম্যাটার সেই সাবজেক্ট ম্যাটারের উপর ডিসিশন দেয়। যেমন ফার্স্টে তোমরা যদি জীবনানন্দের মাইকেলের কপোতাক্ষ নদ পড়ো, তাহলে দেখবা যে মাইকেলের ফার্স্ট 8 লাইনে সে তার কপোতাক্ষ নদ নিয়ে স্মৃতিগুলোকে মনে করেছে। তারপর এইখানে কিন্তু আমরা বুঝি নাই যে কবিতার কবি কিন্তু কি জন্য আর কি নিয়ে ভেবে এই সাবজেক্ট ম্যাটারে লিখেছে। সেকেন্ড 6 লাইনে কবি কিন্তু প্রকাশ করেছে যে সে আসলে স্বদেশ থেকে অনেক দূরে, এই কপোতাক্ষ নদ থেকে অনেক দূরে, এবং সে সেই জিনিসটাকে স্মৃতিচারণ করেছে। সিমিলারলি ইন দ্য ভেরি বিগিনিং আমরা দেখতে পাই দ্য পোয়েট ওয়াজ ভেরি আপসেট because the London is polluted, the London is degenerated. That's why he wants to bring back John Milton, ঠিক আছে। বাট কবিতায় কবি ফার্স্টে কি ইয়ে করেছে যে লন্ডন ইজ পলিউটেড, লন্ডন কিভাবে পলিউটেড এই জিনিসগুলোকে সে ব্যক্ত করেছে। এন্ড ইন দ্য 6th লাইন আমরা দেখতে পাই কবি কি ডিসিশন এবং সলিউশন দিয়েছে যে if Milton were in the London would be a free country, would be a beautiful country, would be a solution for London. Only Milton was the solution of the London. Okay.
দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম লন্ডন 1802, এই রাইম স্কিম আমি আমার লাইফে জীবনে কোনোদিন কোনো রাইম স্কিম মুখস্থ করি নাই, ঠিক আছে? কোনোদিনও আমার জীবনে রাইম স্কিম পড়ি না। তোমাদের কারো যদি রাইম স্কিমের সমস্যা থাকে আমাকে এখনই বলো, নেক্সট টাইম কখন আমার সাথে রাইম স্কিম নিয়ে কোনো কথা বলবা না। কারো এই রাইম স্কিম বুঝতে ঝামেলা আছে? ও, বাকিরা আজকে জয়েনই করে নাই, কে কথা বলবে? সো তোমরা সবাই রাইম স্কিম বুঝো, ওকে ওকে। সো ফার্স্ট 8 লাইনের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, ওকে? তোমরা আব্বা বলে মুখস্থ করে রাখতে পারো, কিন্তু আমি মুখস্থ করাকে প্রেফার করি না। কারণ কি, তুমি প্রত্যেকটা সেন্টেন্সের লাস্টের ওয়ার্ড গুলো দিকে তাকাইলে তুমি রাইম স্কিম খুঁজে পাও। সো এটা একটু মনে রাখলেই হয়। And the system is CDE CDE, which is somewhat unconventional. তার মানে ফার্স্টে কি তোমাদের 8 লাইন, এটা কিন্তু কনভেনশনাল, মিল আছে। সেকেন্ডে কি তিনটা লাইনের সাথে পরবর্তী তিনটা লাইনে গিয়ে মিল হয়েছে, দ্যাটস ওয়াই ইটস আনকনভেনশনাল। তার মানে ফার্স্ট 8 লাইন ইজ কনভেনশনাল, লাস্ট 6 লাইন ইজ আনকনভেনশনাল, ওকে? এই হলো ফর্ম অফ দ্য পোয়েম। নাও the subject matter of the poem, that means ki first 8 line of the poem. Subject matter of the poem means first 8 lines of the poem. The poem London 1802 begins by addressing the soul of the dead poet John Milton. এই পোয়েমটা শুরু হয়েছে জর্জ মিল্টনের সোলটাকে উদ্দেশ্য করে বা স্মরণ করে। The poet declares that Milton should be living at this moment. পোয়েট কি বলে যে মিল্টনের এই সিচুয়েশনে কি বেঁচে থাকা দরকার ছিল, বিকজ ইংল্যান্ড নিডস হিম টুডে। ইংল্যান্ডের তাকে দরকার, ভেরি সিরিয়াসলি, খুবই মারাত্মকভাবে ইংল্যান্ডের তাকে দরকার। তারপর কি বলছে, হি কন্টিনিউয়াসলি ডিসক্রাইবস ইংল্যান্ড অ্যাজ এ মার্শি ল্যান্ড অফ স্ট্যাগন্যান্ট ওয়াটার। ইংল্যান্ড একটা উর্বর ভূমি, কিন্তু সেটা কি জলাবদ্ধ হয়ে আছে। হোয়ার এভরিথিং দ্যাট ওয়াজ ওয়ান্স এ ন্যাচারাল গিফট হ্যাজ বিন লস্ট উইথ দ্য টাচ অফ মডার্নিটি। এই যে ইংল্যান্ডের যত সুন্দর জিনিস আছে, যত শস্য শ্যামল ঘেরা যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো হারিয়ে গেছে, পিপল নষ্ট করে ফেলেছে, পলিউট করে ফেলেছে উইথ দ্য টাচ অফ মডার্নিটি। হি আস্কস মিল্টন, সে মিল্টনকে আস্ক করেছে টু কাম ব্যাক, ফিরে আসো, জিজ্ঞাসা করেছে ফিরে আসো। এখানে আস্ক বলতে অনেক সময় অনুরোধও বোঝায়। ওয়ান্স মোর টু টিচ মোরালিটি, মানুষের মধ্যে আবার ফিরে আসো যাতে মানুষ তাদের নৈতিকতাকে ফিরে পায়, ঠিক আছে? আনসেলফিশনেস, তাদের স্বার্থপরহীনতা, ম্যানার্স, ব্যবহার, ভার্চু, গুণ, স্বাধীনতা, ফ্রিডম এন্ড পাওয়ার, কি শক্তি। তার মানে ইংল্যান্ডের স্বকীয় পাওয়ার রয়েছে, ইংল্যান্ডের স্বকীয় ফ্রিডম রয়েছে, ইংল্যান্ডের ইংল্যান্ডের পিপল মোরাল, ঠিক আছে, মোরালিটি রয়েছে, এবং প্রত্যেকটা ইংল্যান্ডের মানুষের মধ্যে ইউনাইটি আছে, দ্যাটস ওয়াই আনসেলফিশনেস। বাট নাও people are degenerated and people lost their morality, okay? So that's why London addressed them at this moment, we are selfish man, আমরা কি স্বার্থপর মানুষ, ও raise us, আমাদের উত্থান করো, return to us again, আমাদেরকে আমাদেরকে কি করো, আবার ফিরিয়ে আনো, ঠিক আছে? and give us manner, virtue, freedom and power. ওকে, ক্লিয়ার সবাই? ওকে, he tells that Milton's voice was like sea and the sky. মিল্টনের ভয়েস কি সমুদ্রের মতো। আমরা একটা কম্পারিজন দেখেছিলাম না, মনে নাই আছে? আমি এটা মার্ক করতে বলছিলাম। and a part of nature. He compares Milton's soul to a star and his voice is sound of the sea. তার মানে মিল্টনকে স্টারের সাথে তুলনা করা হয়েছে। স্টার যেমন ওয়ার্ল্ডে কি দেখতে অনেক সুন্দর, একটা পাওয়ার দেয়, ঠিক আছে, এবং তার ভয়েস কি সমুদ্রের মতো, অনেক অনেক রাশ, অনেক গর্জনশীল, ঠিক আছে?
and the purity of Milton's soul is compared to the cloudless. এবং মিল্টনের সোলটাকে কি ক্লাউডলেস মিন্স পিউরিটি। ক্লাউডলেস মানে হচ্ছে যেখানে কোনো ক্লাউড নাই, আকাশে মেঘ জমে থাকা মানে কি আকাশটাকে আমরা স্বচ্ছ দেখি না, আকাশটা অস্বচ্ছ অস্বচ্ছ। আর ক্লাউডলেস মানে কি স্বচ্ছ, তার মানে ক্লাউড নাই তখন কি আকাশটা কি থাকে স্বচ্ছ থাকে। তার মানে মিল্টনের সোলটাকে একটা স্বচ্ছ একদম ফ্রেশ লাইক স্কাই। Pure as the naked heavens, majestic free, so didst you travel you on life common way. So যেহেতু পিওর তুমি, তোমার লাইফটাকে অনেক অনেক স্বচ্ছ অনেক ফ্রি, সো তুমি কি তোমার লাইফে যে কোনো ভাবে কমন ওয়েতে ফ্লাই করতে পারো, ট্রাভেল করতে পারো। ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ কি কেউ বলতে পারো? হোয়াট ইজ ফিগার অফ স্পিচ? সিমিলি, মেটাফর, ইমেজারি এগুলারই ফিগার। ওকে, আমরা রাইটিং এ যেই ডিভাইস ইউজ করি সেই ডিভাইস গুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ। ঠিক আছে, দ্য পোয়েম হ্যাজ বিন ডেকোরেটেড উইথ সাম ফিগার অফ স্পিচেস দ্যাট আর রিয়েলি প্রেইজওর্থি, যেগুলো প্রশংসার দাবিদার। ঠিক আছে, দ্য পোয়েম স্টার্টস উইথ অ্যাড্রেসিং গ্রেট এপিক পোয়েট জন মিল্টন ইজ অ্যান অ্যালিউশন। অ্যালিউশন মিন্স কি কেউ বলতে পারো? অ্যালিশন হচ্ছে ওই যে মানে যেমন অফ ট্রুথে একটা অ্যালিশন দেখছি, তারপরে গুড মরতে অ্যালিশন দিত, মানে পৌরাণিক কাহিনীর সাথে উদাহরণ দিয়ে যে পৌরাণিক কাহিনীর সাথে মিলটা। না, ঐতিহাসিক কোন জিনিসকে তুমি যদি ফিরিয়ে আনো সেটা, বা ঐতিহাসিক কোন জিনিস তোমার রাইটিং এ মেনশন করো, তাহলে ওইটাকে অ্যালিউশন বলা হয়, সবসময় মনে রাখবা। লাইক ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে একজন লন্ডন 1802 এর একজন রাইটার এবং সে একজন গ্রেট রোমান্টিক পোয়েট। তুমি এখন একটা কবিতা লেখলা, সেখানে ওয়ার্ডসওয়ার্থের কোনো না কিছু কিছু না কিছু বা ওয়ার্ডসওয়ার্থকেই তুমি উল্লেখ করলা, দ্যাট মিন্স কি তুমি ইউ ব্রিং লিটারারি ওয়ার্ক ব্যাক। ঠিক আছে, তুমি লিটারারি ওয়ার্কটাকে কি ফিরিয়ে এনেছো। ইন দিস পোয়েম উই ক্যান সি দ্যাট মিল্টন ব্রিং ব্যাক ওয়ার্ডসওয়ার্থ ব্রিং ব্যাক মিল্টন, দ্যাট মিন্স সে ইতিহাসটাকে ফিরিয়ে এনেছে, দ্যাটস ওয়াই ইট ইজ দ্য অ্যালিউশন। ওকে, the poem starts with the addressing great epic poet John Milton, that is an allusion. The line "she is a fan of stagnant water" is at the same time metaphoric. কেন মেটাফরিক? শি ইজ a fan of stagnant water. এ কান্ট্রি কি কখনো স্ট্যাগনেন্ট ওয়াটার হইতে পারে? কেউ বলতে পারো? স্ট্যাগনেন্ট ওয়াটার মানে জলাবদ্ধ পানি। কান্ট্রি কি কখনো জলাবদ্ধ পানি হইতে পারে? নো। এখানে কি বলছে? শি ইজ, আমরা কি এখানে যদি একটা লাইক দিয়ে দেই তাহলে আমাদের ওয়ার্ডটা শুনতে অনেক সহজ হয়। শি ইজ লাইক এ ফ্যান অফ স্ট্যাগনেন্ট ওয়াটার, সে কি জলাবদ্ধ পানির মতো হয়ে গেছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ইটস আ মেটাফোর। যদি লাইক থাকতো, অ্যাজ থাকতো, তাহলে এটা হতো সিমিলি। ওকে, আচ্ছা, তারপর কি বলছে দেখো, ফ্যান is a symbol that declares that England is completely corrupted. ফ্যান একটা সিম্বল যেটা দ্বারা বোঝা যায় কি ইংল্যান্ড কি টোটালি করাপ্টেড হয়ে গেছে, পলিউটেড হয়ে গেছে। and other symbol of the poem are altar, sword, pain, fireside, which means that religion, military, literature and family life have been polluted. ক্লিয়ার সবাই? the use of simile is also puissant. সিমিলিওকে এখানে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে। এখানে একটা সিমিলি দেওয়া আছে, দ্য সোল ইজ লাইক, আমি এটা বলেছি একটু আগেও। ওকে, আই হোপ যে লন্ডন 1802 থেকে এখন যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা। সো আমাদের এরই মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ শেষ, কোলরিজ শেষ, উইলিয়াম ব্লেক শেষ। আমাদের আর বাকি আছে তোমাদের হলো জন কিটস, পার্সি বিশি শেলি, জন কিটস, পিবি শেলি অ্যান্ড জন ডান। জন ডান না তো, লর্ড বায়রন। লর্ড বায়রন তোমাদের পরীক্ষার জন্য কেমন যেন একটু একটু করে পড়াইছিলাম, লর্ড বায়রনটা পড়াইতে হবে। সো 3টা বই বাকি আছে, প্রোজে বাকি আছে একটা বই,
না একটা না দুইটা, লাইফ অফ কুলি আর হলো ইস্ট ইন্ডিয়া বিল। আর ড্রামাতে বাকি আছে একটা। সো টোটালি আমরা যদি আর পড়ি ঠিক মতো আমাদের 1 থেকে 1.5 মাস লাগবে। ঠিক আছে, 1 থেকে 1.5 মাসে আমরা সিলেবাস শেষ করব। সো ভাইয়া পড়াই দিলাম করলে লাভ হবে না। ঠিক আছে, তোমাদের একটা নিউজ দিতে চাই। প্রবাবলি আমার জুনের 2 তারিখে ইউএস এম্বাসিতে আমি ফেস করব। ঠিক আছে, জুনের 2 তারিখে। সো তোমাদের সাথে আমি মে এবং জুন ক্লাস নিব। আর হলো যদি আমার আল্লাহ না করে ভিসা না হয় তাহলে তো রেগুলার ক্লাস নিতেই থাকবো। আর যদি ভিসা হয় তাহলে আমি জুলাইতে ফ্লাই করব। ঠিক আছে, সো সবাই আর কি এই জন্য আমি বলতেছি যে আমি এই জন্য আর কি সিলেবাসটা শেষ করে দিব যেন তোমরা অ্যাটলিস্ট এরপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমি আর কি তাহলে যদি ইউএসএ তে না যাওয়া হয় আমি যদি রিজেক্ট খাই তাহলে আমি দেন রিভিশন ক্লাস নিয়ে আবার এটা ব্যাক আপ করবো। ওকে, ক্লিয়ার সবাই? ওয়েট, তারপর আমাদের থার্ড ইয়ার। থার্ড ইয়ার তোমরা পড়বা, করে নিবা। তোমরা তো থার্ড ইয়ারে অনেক কিছুই পারো, অনেক থার্ড কিছু। ইয়ারে এগুলা কোন কথা? থার্ড ইয়ার কেন কি ভাইয়া করবে? ভাইয়া আপনি ওয়ার্ল্ডে যে প্রান্তে যাবেন আমাদেরকে পড়াবেন, এটাই হচ্ছে কথা। বাট ইটস নট রিয়েলিটি ব্রো। কেন আমি বলি, তোমাকে ওখানে পড়াশোনা করতে হবে, পার্ট টাইম জব করতে হবে, দেন তুমি তোমার ফ্যামিলিকেও টাইম দেওয়ার মতো টাইম পাবা না ওখানে গেলে। ইটস আ ব্যাড রিয়েলিটি। বাট আমার গাইডলাইন তোমরা সবসময় পাবা। ঠিক আছে, গাইডলাইন দিয়ে কি হবে? থার্ড ইয়ারে যে কঠিন ভাইয়া, থার্ড ইয়ারে তো গাইডলাইন দিয়ে পড়াই তো আমরা পাস করবো না। থার্ড ইয়ারের ব্যাচটা আমি এই বছর একদম কানে ধরছিলাম, আমি নিব না। মিথিলা ওরা এত জোরাজোরি করছে, দেন আমি ওটা শুরু করছি। ওদের আমি আগেই বলছি তোমাদের সিলেবাস শেষ হবে না, বড়জোর আমি তোমাদের লিঙ্গুইস্টিক আর ক্রিটিসিজমটা শেষ করতে পারি। তাও বলছে যে ভাই আপনি পড়ান। আমার থার্ড ইয়ারের ব্যাচ ভাইয়া এবার ওদেরকে ভালো মতো পড়ান, দেন হচ্ছে যে ভালো মতো পড়তে পারবে, ক্যাচ করতে পারবে, তার কাছে আমরা শিখে নেব, ওদের সমস্যা কাছ নেই। থেকে ওদেরকে আমি ভালো মতো পড়াইতে পারবো না, কারণ তোমাদের ব্যাচটা আমার ফার্স্ট ব্যাচ। তোমরা আমার ফার্স্ট প্রায়োরিটি। ওদেরটা পড়াইতেছি জোর করে, আমি জোর করে নিছি। সো আমি তোমাদের ব্যাচটাতে যত ভালো করে সার্ভিস দেই ওদের ব্যাচটাতে তো ভালো সার্ভিস দেই না। ইটস ট্রু। ঠিক আছে, কারণ হলো আমি তোমাদের ব্যাচটা উইলিংলি পড়াচ্ছি আর ওদেরটা আনউইলিংলি। বুঝছো? জাস্ট ওরা বলতেছে ভাইয়া পড়াবেন সেই জন্য, ওইটা আমার জন্য অনেক ফোর্সফুল হয়। সপ্তাহে আমার 6 দিন ক্লাস নিতে হয়। সো আমি নেই। ঠিক আছে, আমার জায়গা থেকে আমি কখনো গাফলতি করার চেষ্টা করি না, বাট সামটাইম হয়ে যায়। বুঝছো? বাট লিটারালি যেটা ট্রু, আমি তোমাদেরটাতে যতটা এফোর্ট দেই ওদেরটাতে ততটা এফোর্ট দেই না। দ্যাটস ওয়াই ওদের লিঙ্গুইস্টিক্স এখনো মনে হয় অর্ধেক শেষ হয় নাই। বুঝছো? আর তোমরা থার্ড ইয়ারে পড়লে ঠিক আছে আমার গাইডলাইন সবসময় থাকবে। আমি তোমাদেরকে যেভাবে যেভাবে গাইডলাইন দিব, বাট ওই দেখা যায় যদি কখনো ওই আমি সকালবেলা ভয়েস মেসেজ দিলে তোমরা পরের দিন পাবা। কারণ হইলো তোমরা তো আমার ওইখানে তো রাত থাকবে আর এখানে দিন থাকবে। তোমরা তো ঘুমাবা আর আমি জব আমি অন্য টাইমে ঘুমাবো। সো দুইটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ওভারঅল মিলে তোমরা যদি হার্ড ওয়ার্ক করো তোমরা অবশ্যই ভালো করবা। আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার লিটার বিলিভ মি যে আমি কোনো প্রাইভেট পড়ি নাই। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন একটা স্টুডেন্ট উঠে ও এনাফ ম্যাচিউর, ওকে এনাফ ম্যাচিউর হইতে হবে। তুমি এখন সেকেন্ড ইয়ারে কি করতেছো? রাইটিং পড়তেছো, ভাইয়া পড়ায় দিচ্ছি, এইভাবে তোমাকে পড়তে হবে। তোমাকে আমি তো সবসময় বলি যে তোমরা আমার নোট কখনো হুবহু মুখস্থ করবা না। কোনো রাইটিং তোমরা পড়বা, দেন তোমরা লিখবা, তোমাদের মতো করে লিখবা, তোমাদের মতো অর্গানাইজ করবা। তোমাদের মাথায় আইডিয়া আছে, তোমাদের মাথায় আইডিয়া গুলো জেনারেট করতে হবে। ঠিক আছে, লাইক আমি আজকে পড়াইলাম ধরো লন্ডন 1802, ভাইয়া তো লন্ডন 1802 পড়েছে। আমি ফার্স্টে কি করব, এই পয়েন্টটা কোন ধরনের পয়েন্ট, সনেট কেন হইলো, সনেট কি 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 সনেটকে কয় ভাগে ভাগ করা যায়, কি সনেট এটা, আমি এটা পড়লাম। দেন আমি কি করব, এটা থিম পড়বো, এটার কি করব সামারি পড়বো, দেন আমার এইটার ধরাই লাগবে না। এরকম ভাবে পড়বা। আমি যেটা করতাম তোমাদের মতো এত পড়তাম না, বিশ্বাস করো আমি এতই পড়তাম না।
আমি ধরো যেই দিন যেই বইটা নিতাম ওই দিন ওই দিন লাগুক বা 2 দিন লাগুক আমি ওই বইটা শেষ না করে আমি ইয়ে করতাম না। আমি ধরো মনে করো পোয়েট্রি ধরতাম, টানা পোয়েট্রি পড়তাম, পোয়েট্রি শেষ, দেন প্রোজ পড়তাম, টানা প্রোজ পড়তাম, দেন প্রোজ শেষ। ঠিক আছে, এইভাবে পড়তাম। সো তোমরাও তোমাদের স্ট্র্যাটেজি ভিন্ন থাকতে পারে, বাট পড়াশোনার স্টাইলটা সবারই সেম। তোমাকে ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট বুক ফার্স্ট। যদি টেক্সট বুক বড় হয়, লাইক ড্রামা হয়, ওটাকে পড়বা না, ওটা মুভি দেখবা, অথবা ব্যাকগ্রাউন্ড পড়বা, সামারি পড়বা, ইন্ট্রোডাকশন পড়বা, শুধু সামারি পড়বা না, এভরিথিং পড়বা। ঠিক আছে। আর লিঙ্গুইস্টিক্স, তোমাদের যাদের মাথায় ব্রেইন ভালো তাদের জন্য লিঙ্গুইস্টিক্স এর সব থিওরি তোমাকে মুখস্থ করতে হবে, তোমাকে বুঝে মুখস্থ করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। ঠিক আছে। সো থার্ড ইয়ারে তোমাদের জন্য অনেক ভালো। আমার আমার পুরা পুরা 7 কলেজের মধ্যে থার্ড ইয়ার রেজাল্ট সব থেকে ভালো ছিল। ওকে, আমি তাহলে এখন ওর টু গ্রিসিয়ান আর্ন পড়াবো। ওর অনেক গ্রিসিয়ান আর্ন। আচ্ছা, গ্রিসিয়ান মানে কি বলতো? কে বলতে পারো? গ্রিসিয়ান মানে কি? গ্রিসিয়ান হ্যাঁ, যারা গ্রিকে আহ যে যে গ্রিসে বাস করে, যেমন আমি গ্রিসে বাস করে থাকলে আমি গ্রিসিয়ান। গ্রিকের কোন ক্রিয়েশনকে বলা হয় গ্রিসিয়ান, আর গ্রিক দিয়ে যে বাস করে তাদেরকে বলা হয় গ্রিক। ঠিক আছে, গ্রিসিয়ান। ঠিক আছে, ওকে। ও, আমি তো তোমাদের মনে হয় ইয়াতেই দিয়ে দিছি না, তোমরা একটু বলবা না? তোমরা মনে হয় দেখো নাই, আমি এটা খুঁজতাছি আরো। ওকে, ইটস এ 50 লাইনস পোয়েম এবং 10 লাইন গুলোকে আলাদা আলাদা করে ভাগ করা হয়। ঠিক আছে। সো আগে আমাদের বুঝতে হবে যে এই ওয়ার্ডটা কিসের উপর লেখা। আ গ্রিসিয়ান আর্ন। হোয়াট ইজ গ্রিসিয়ান আর্ন? আর্ন মানে কি বলতো? আচ্ছা, তোমরা কেউ জানো না। আর্ন মানে হচ্ছে প্রাচীন অ্যাশেজ মানে হচ্ছে, অ্যাশেজ মানে জানো? অ্যাশেজ মানে ছাই, ছাই দিয়ে তৈরি করা শিল্পকর্ম। ঠিক আছে, সেই শিল্পকর্মকে বলা হয় আর্ন। সো কেউ বলতে পারো এই রাইটারের নাম কি? ওডনে গ্রিসিয়ান আর্ন কোন ভাইয়া লিখছে? যেই ভাইয়া লিখছে সেই ভাইয়া জীবনে অনেক ছেঁকা খাইছে, অনেক কষ্ট ছিল জীবনে। বলো তো কে লিখছে? জন কিটস নাকি? জন কিটস। জন কিটস এর যত ভালো রাইটার সব কিন্তু তার মরার পরে পাওয়া গেছে। জন কিটস অনেক কষ্টে লাইফ লিড করছে, অনেক ধরনের গাঁজা খাইছে। ঠিক আছে, জীবন অনেক পেইনফুল ছিল। আচ্ছা, তো ওর অনেক গ্রিসিয়ান আর্ন। তো জন কিটস এক সময় লন্ডনে একটা মিউজিয়ামে গিয়েছিল। সেই মিউজিয়ামে সে গিয়ে দেখতে পায় অনেকগুলো শিল্পকর্ম। সেই শিল্পকর্মগুলো ছিল গ্রিস দিয়ে তৈরি করা, অ্যাশেজ দিয়ে তৈরি। এবং সেই শিল্পকর্মগুলো দেখে কবির আসলে মনে হইতেছিল যে কি এই শিল্পকর্মগুলো বাস্তবের থেকেও অনেক ভালো। বিকজ আমাদের রিয়েলিটি লাইফে কোনো একটা জিনিস কি হয়, ধরো আজকে আজকে তোমাদের সাথে কথা বলি।
আজকে মারিয়া অনেক সুন্দরী, ঠিক আছে, রূপবতী, গুণবতী তার হাজবেন্ডের কাছে, ঠিক আছে, তার হাজবেন্ড তাকে খুব ভালোবাসতেছে, তারে খুব নিয়ে ঘুরতে ঘুরতে যাইতাছে, কিন্তু মারিয়া কি আজ এইরকম থাকবে? হ্যাঁ, এরকম থাকবে বলো? থাকবে না, থাকবে না। সে কি হবে? বয়স হয়ে যাবে, মেয়ে বিয়ে দিবে, ঠিক আছে, সো সবকিছু মিলে কিন্তু সে আর এরকম থাকবে না, সে কিন্তু চেঞ্জ হবে। কিন্তু মারিয়ার যদি আজকে আমরা একটা সুন্দর কি করলাম, চিত্রকল্প এঁকে একটা জাদুঘরে টানায় রাখলাম, ঠিক আছে, মারিয়া আজ থেকে 100 বছর পরেও যদি গিয়ে দেখো, এই মারিয়া কি চেঞ্জ হবে? বলো তো, বলো, এই মারিয়া চেঞ্জ হবে? এই মারিয়ার চেঞ্জ আছে কোনো? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? তোমরা মনে হয় শুনতে পাচ্ছ না আমাকে। পাচ্ছি শুনতে ভাইয়া। হ্যাঁ, কি বলছি বলো তো? এখন আর কোনো মারিয়া চেঞ্জ হবে কিনা? হ্যাঁ বলো, চেঞ্জ হবে? যদি আমরা মারিয়ার একটা না। শিল্পকর্ম এঁকে বাঁধায় রাখি, চেঞ্জ হবে না। কেন হবে না? বিকজ ইটস আর্ট। আর্ট কি চেঞ্জ হয়? হয় না, ঠিক আছে। ঠিক এই জিনিসগুলোই বলা হয়েছে এখানে। দেখবো একটা আনর্যাবিস্ট মানে the lady who 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 never get touch from man, ঠিক আছে, যে নারী কোনো ম্যানের স্পর্শ পায়নি, ঠিক আছে, সে কি বিয়ে করতে গেছে, ঠিক আছে, বিয়ে হচ্ছে, বাসর করবে, এমন অবস্থায় তার একটা চিত্রকল্প তুলে ধরা হয়েছে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে সে বলেছে দ্য লেডি ইজ আনর্যাবিস্ট, সে পিওর, ঠিক আছে, বাট ইন রিয়েলিটি সে কি এই বাসরাতে কিন্তু কি র্যাবিস্ট হচ্ছে বাই হার হাজবেন্ড, ঠিক আছে। কিন্তু এই চিত্রকল্পে এই এই নারী চিরকালই কুমারী থাকবে, ঠিক আছে। সো এরকম বিভিন্ন চিত্রকল্পের বর্ণনা কি এই কবিতায় দেওয়া হয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো এইখানে কি একটা আর্টের সাথে রিয়েলিটির সাথে একটা কন্ট্রাস্ট করবে, ঠিক আছে। আর্টের সাথে, যেমন আর্ট ইজ কি বলো, তোমরা একটা প্রবাদ জানো আর্ট নিয়ে, আর্ট নিয়ে তোমরা একটা প্রবাদ সবাই জানো, বলো তো সেই প্রবাদটা কি? আর্টস ফর আর্টস শেক। হ্যাঁ, এটা তো আর্ট ইজ শর্ট, লাইফ ইজ লং, তাই না? বলো, এটা জান না? আর্ট ইজ শর্ট, লাইফ ইজ লং, এটা জানো কে কে? লিখে রাখো। লাইফ ইজ শর্ট লাইফ ইজ লং। ইয়েস, কেউ কোনো রিয়াকশন দিচ্ছ না তোমরা, মজা পাচ্ছি না। আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট, ওকে, সো লিখো এখানে আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট। এই কবিতাটা তোমাদের 2 দিন ধরে পড়াইতে হবে। তোমরা সবাই বলো জন কিটস কঠিন, জন কিটস কঠিন। জন কিটস তো অনেক মজা। ওকে, দেখো কি বলছে একদম ভেরি ফার্স্ট লাইনে কি বলছে, দো স্টিল আনরেবিশ ব্রাইট অফ কুইটনেস, কি বলছে, যদিও স্টিল আনরেবিশ ব্রাইট মানে কি, যাকে কোনো স্পর্শ করা হয় না, অফ কিউটনেস, the foster child of childness, silence, sorry, and slow time, এবং কি এই টাইমটা কি অনেক সাইলেন্স এবং কি স্লো টাইম, সিলভিয়ান হিস্টোরিয়ান হু ক্যানস্ট thus express a flowery tale more sweetly than our rhyme, কি বলছে, যে যদিও এই ইয়েটা, ঠিক আছে, আনর্যাবিস্ট রাইটার, গালটা, এটা আমি এখান থেকেই পড়াচ্ছি, যে the speaker directly addresses that the urn
সে আর্নে কি দেখেছে, ডিমিং ইট এ পিওর পার্টনার অফ কুইটনেস itself as well as adopted a child of silence and vast length of time. সো এই আর্নে সে বলেছে যে লেডিটা কি পিওর বাট কি কোয়াইটনেস, পার্টনার অফ কোয়াইটনেস, একদম তারা খুব একদম কাছাকাছি যে মিলন হবে তাদের, itself as well as adopted child of silence and best long length of time, এবং সময়ের সাথে সাথে কি তারা একটা বাচ্চাকেও কি এই পৃথিবীতে আনবে। The urn is historian of rural scenes which it depicts that better than does of the poetry speakers area. So এখানে কি বলছে আগে দেখি, Sylvian history who can thus express, Sylvian historian এক ধরনের historian who can thus express এমন ভাবে এক্সপ্রেস করতে পারে না a flowery tale more sweetly than our rhyme, এবং এই রাইমের থেকেও একটা ফ্লাওয়ারি টেল, এই আর্ন একটা ফ্লাওয়ারি টেল দেখেছে, সেটাকে আরো সুইটলি এক্সপ্রেস করতে পারে। What leaf print legend haunts about the shape of deities or morals of both in Tempe and Dels Arcady? আচ্ছা, এইভাবে পড়লে মনে হয় না তোমরা বুঝবা, তোমাদের অনেক কমপ্লেক্স লাগবে। আমার মনে হয় এটা তোমাদের ব্যাকগ্রাউন্ডটা পড়া উচিত। তো আমি ব্যাকগ্রাউন্ডটা দেখি খুঁজে পাই কিনা, আমার কাছে এটা থাকার কথা। Give me some times. Okay, পেয়েছি। করছে। আমি না স্টুডিওতে তুলছি, না স্টুডিওতে গিয়ে আমার নাম গুলিয়ে যাবো। ওই যে ওই ওই ইয়ে থাকে যদি, ওই ভাইয়ে থাকে যদি, গিয়া খালি কবি যে আমেরিকান এম্বাসির লেখা দাঁড়াইতেছি তাই লিয়ে যাবো, আর লগে আমার ছবিটা দেখা দিস।
বাকিরা জয়েন করতে পারছে না। মোমো জয়েন করছে, জয়িতা মিত্র জয়েন করছে। ওকে ওকে ভাইয়া কিস্তাবেলের নোটটা দিয়ে দিন তো, আপনি নিতে চেয়েছিলেন। আচ্ছা, কাল পরশুর মধ্যে এটা পেয়ে পড়াবেন না নাকি? কাল পরশুর মধ্যে পেয়ে যাবা। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না সবাই? ক্লিয়ার। ওকে, আর্ন আর্ন মানে কি তোমরা সহজভাবে মনে রাখো, এটা একটা চিত্রকল্প। এটা চিত্রকল্প কিভাবে তৈরি করা হয়? অ্যান আর্ন ইজ এ ভাস মেড অফ মার্বেল। একটা মার্বেলের পাথর থাকে, ঠিক আছে, অথবা ব্রাশ থাকে মার্বেলের, which was used to keep ashes of dead bodies, যেখানে ডেড বডি রাখা হয় এনশিয়েন্ট গ্রিসে, ওইখানে চিত্রকল্প করা হয়েছে, ঠিক আছে। অ্যান আর্ন, এটা তোমাদের জানতে হবে। জন কিটস wrote this poem from the inspiration of British Museum। তোমাদের আগে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি একটা অবস্থা, তোমরা শব্দ পাচ্ছ? তোমাদের ওখানে কি অবস্থা?